দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা সংবাদের শিরোনামগুলি এক নজরে। বেনজির, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা রাজ্যপালের। আমাদের কোনো অনুমতি লাগবে না, আন্দোলন আরো তীব্র হবে। বিধানসভার অধ্যক্ষকে জবাব শুভেন্দু অধিকারীর। মোদির থেকে বেশি ভোট তিনি পেয়েছেন, প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে হাতরাসে ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল, পদপিষ্ট হয়ে 87 জনের মৃত্যু। চোপড়া কাণ্ডে বেভাস মন্তব্য। বিধায়ক হামিদুল রহমানকে শোকজ তৃণমূলের। কোচবিহারের বিধানসভায় রায় মানছেন না পরাজিত নিশীথ, চ্যালেঞ্জ জানিয়ে আর্জি কলকাতা হাইকোর্টে। সকাল থেকে রাত থামবেই না বৃষ্টি। বুধ বৃহস্পতিতে 5 জেলায় জারি কমলা সতর্কতা। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন শুনবেন বিস্তারিত। বেনজির প্রশাসনিক সংঘাত বাংলায়। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। একাধিক ইস্যুতে রাজ্য রাজভবনের সংঘাত চলছে, তবে সম্প্রতি উপনির্বাচনে নবনির্বাচিত 2 বিধায়কের শপথ নিয়ে রাজভবন বিধানসভার জটিলতা আরো বেড়েছে। রাজ্যের শাসক দল ও বিধানসভার স্পিকার জটিলতা কাটাতে নানাভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার দাবি, রাজভবনে গিয়ে শপথ নিতে হবে বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন সরকারকে। আর 2 বিধায়ক চান রাজভবনে নয়, রাজ্যপাল বিধানসভায় এসে শপথ পড়ান। এসবের মাঝে শাসক দল ও মুখ্যমন্ত্রীর ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের সাংবিধানিক প্রধান। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে চান বলে আগেই জানিয়েছিলেন সিভি আনন্দ বোস। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেই তা জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার হাইকোর্টে সেই মামলা দায়ের করলেন বোস। বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। বিধানসভার অধ্যক্ষকে জবাব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুললেন, তৃণমূলের নবনির্বাচিত 2 বিধায়ক বিধানসভায় ধর্ণা দেওয়ার অনুমতি স্পিকার দিলেও কোচবিহার ও চোপড়া ইস্যুতে বিজেপির মহিলা বিধায়কদের ক্ষেত্রে কেন অনুমতি মিলবে না? এক যাত্রার পৃথক ফল হতে পারে না বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের কোনো অনুমতি লাগবে না, আন্দোলন আরো তীব্র হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী এও বলেন, বিজেপি অধ্যক্ষের কাছে ধর্নায় বসার অনুমতি চাইলেও তা দেননি অধ্যক্ষ, অথচ তৃণমূলের ধর্নায় অনুমতি দিয়েছেন অধ্যক্ষ। বিধানসভাটা কি তৃণমূলের দলীয় কার্যালয় নাকি অধ্যক্ষের নিজস্ব সম্পত্তি? এই প্রশ্ন তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2 বিধায়কের বিধানসভায় ধর্নায় বসা নিয়ে চড়া সুরে বলেন, তাদের যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে মূল অভিযোগ, তাই বিধানসভায় কেন? দম থাকলে রাজভবনের গেটের সামনে ধর্না দিন। তৃণমূলের 2 নবনির্বাচিত বিধায়কের শপথ জট এখনো অব্যাহত। বিধানসভায় শপথের আবেদন জানিয়ে রাজ্যপালকে একাধিকবার চিঠি দিয়েছেন 2 বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার, কিন্তু রাজভবনের তরফে কোনো বার্তা না আসায় বিধানসভাতেই ধর্নায় বসেন 2 জয়ী তৃণমূল বিধায়ক। তাদের একটাই বক্তব্য, রাজভবন নয়, বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাতে হবে। অন্যদিকে সোমবার কোচবিহার ও চোপড়া কাণ্ড নিয়ে বিধানসভা চত্বরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করেন বিজেপির মহিলা বিধায়কদের একাংশ। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন, অনুমতি ছাড়া বিজেপি বিধায়করা বিক্ষোভ করছেন, আমি ওদের অনুমতি দেইনি, কেন বসেছে জানি না, ব্যবস্থা নেওয়া যায় কিভাবে দেখছি, মার্শালকে বলবো বিষয়টি দেখতে। স্পিকার আরো বলেন, তৃণমূল আগে অনুমতি চেয়েছিল, তাই ওদের দিয়েছি। বিজেপি বিধায়করা যদি আগে অনুমতি চাইতেন তাহলে ওদেরটাও বিবেচনা করে দেখতাম। আর স্পিকারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বললেন, আমাদের কোনো অনুমতি লাগবে না। খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি থেকে। এবারে ইন্ডিয়া সরকারের মেয়াদকাল সম্পর্কে লোকসভায় বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ এদিন তার বক্তব্যে আক্রমণ ও খোঁচা 2 রেখেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়েছেন তিনি। অন্যদিকে তার ভোটে জয়ের বিষয়েও খোঁচা দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। বয়সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়, সেই কারণে তাকে সম্মান করেন তিনি। ভরা লোকসভায় বক্তব্য রাখার সময় এই বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
খোশ মেজাজে কল্যাণ এদিন তার বক্তব্য রাখেন। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন, 1,65,000 ভোট পেয়ে জিতেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বেশি ভোট পেয়েছেন তিনি, এই কথা বলেন কল্যাণ। সেই সময় বিরোধীদের মধ্যে রোল ওঠে। বলে রাখা ভালো, বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আগের থেকে তার জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। এবারে এনডিএ সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না। মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন রয়েছে, তারপরেই 1.5 বছরে এনডিএ সরকার সাফ হয়ে যাবে, এই কথা জোর গলায় বলেন কল্যাণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকার গঠনের পরে পরিবর্তনের কথা বলেছিলেন, সেই বিষয়কে সামনে রেখে নতুন ইঙ্গিত দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবর্তন হয়েছে একথা মানেন কল্যাণ। দেশে ঠুনকো সরকার তৈরি হয়েছে, আর উল্টো দিকে শক্তিশালী বিরোধী পক্ষ রয়েছে। সংসদের ভিতরে যেমন লড়াই চলবে, সংসদের বাইরেও এমনই লড়াই চলবে, এই বার্তা দিয়েছেন কল্যাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ক্র্যাচের মতো একদিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে সংসদে গিয়েছেন, এই তির্যক মন্তব্য করেন কল্যাণ। ধর্মীয় অনুষ্ঠানে মৃত্যু মিছিল। উত্তরপ্রদেশের হাতরাসে ভিড়ের চাপে কমপক্ষে 87 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 100 জনের বেশি ভক্ত। অনুষ্ঠান শেষ হতেই হুড়োহুড়ি শুরু হয়, তখনই দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হন অসংখ্য মানুষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় প্রশাসন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ভিড়ের চাপে প্রাণ হারিয়েছেন মহিলা ও শিশুরাও। 2020 সালের 14 সেপ্টেম্বর যে হাতরাসের এক দলিত কিশোরীর গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। মঙ্গলবার সেই হাতরাসের রতিভানপুরে শিব পুজোর সৎসঙ্গ অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দিয়েছিলেন শয়ে শয়ে ভক্ত। অনুষ্ঠান শেষে হঠাৎই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। হুড়োহুড়ির মধ্যে অনুষ্ঠান স্থল থেকে বেরোনোর চেষ্টা করেন অনেকে। তখনই ভিড়ের চাপে পদপিষ্ট বহু মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। যদিও জেলা শাসক আশিস কুমার জানিয়েছেন তার কাছে এখনো পর্যন্ত 50 থেকে 60 জনের মৃত্যুর খবর রয়েছে। মৃতদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছেন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। পুলিশের তরফে জানানো হয়েছে হাতরাসের মোঘলাঘড়ি গ্রামে এক স্থানীয় ধর্মগুরুর সৎসঙ্গ বা ভক্ত সমাবেশে দুর্ঘটনাটি ঘটেছে। ঠিক কিভাবে এমনটা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে উত্তরপ্রদেশের সরকারের 2 মন্ত্রী ঘটনাস্থলে রয়েছেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চোপড়া কাণ্ডে বেফাঁস মন্তব্যের জের। চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল তৃণমূল। আগামী 7 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে। এই বিষয়ে উত্তর দিনাজপুরের তৃণমূল সভাপতি বলেন, বিধায়কের মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে শোকজ করা হয়েছে বিধায়ককে। চোপড়ায় এক যুগলের উপর তালিবানি অত্যাচার নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সেই ইস্যুতে স্থানীয় তৃণমূল বিধায়কের মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল। কে বলেছিলেন হামিদুল রহমান? বলেন, একজন বিবাহিত মহিলার সঙ্গে অন্য একজন যুবকের সম্পর্ক সমাজ মেনে নিতে পারে না, তাই সালিশি সভা ডাকা হয়েছিল। তবে সালিশি সভায় কিছু ভুল কাজ হয়ে গিয়েছে, তার জন্য জেসিবি কে শাসন করা হবে। কিন্তু যা হয়েছে তার চেয়ে অনেক বেশি দেখানো হচ্ছে। যদিও এরপর কঠোর পদক্ষেপের আশ্বাসও দিয়েছিলেন তিনি, কিন্তু বিধায়কের মন্তব্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। সেই ঘটনায় এবার পদক্ষেপ করল তৃণমূল। এ বিষয়ে উত্তর দিনাজপুরে জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল জানান, রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মেনে হামিদুল রহমানকে শোকজ করা হয়েছে। 7 দিনের মধ্যে তাকে মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। যদিও এ বিষয়ে বিধায়ক জানিয়েছেন তিনি এখনো চিঠি পাননি, পেলে অবশ্যই উত্তর দেবেন। যে কোচবিহারে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, সেখানেই 2024 সালের লোকসভা নির্বাচনে প্রায় 40,000 ভোটে পরাজিত হয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নিশীথ জানালেন, কোচবিহারের ভোটের ওই ফলাফল তিনি মানছেন না। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে একটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন কোচবিহারের বিজেপি নেতা নিশীথ। শীঘ্রই সেটি শুনানি হবে হাইকোর্টে। কোচবিহারে তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে 39,250 ভোটে হেরে যান নিশীথ। গত 4 জুন লোকসভা ভোটের সেই ফল প্রকাশের 1 সপ্তাহের মধ্যেই তা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ। তার অভিযোগ ছিল কোচবিহারের গণনা কেন্দ্রে শতাধিক ইভিএম বদল করা হয়েছে। এমনকি কোচবিহারের 8% বুথে দেদার ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ করেন নিশীথ। নিশীথ বলেছিলেন, সংখ্যালঘু এলাকাগুলিতে একজন ভোটার একাধিকবার ভোট দিয়েছেন। ভোটের সঠিক ফল জানতে যতদূর যাওয়া দরকার ততদূর যাবেন তিনি। অথচ এই নিশীথই ভোটের পর বলেছিলেন কোচবিহারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। পরস্পর বিরোধী ওই মন্তব্যের জন্য বিরোধীরা সমালোচনা করেছিলেন নিশীথের। তবে তার হয়ে বঙ্গ বিজেপির কোনো নেতাকে খুব বেশি সরব হতে
দেখা যায়নি। শুধু সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন কোচবিহারে কি হয়েছে তা খতিয়ে দেখতে হবে। অবশেষে নিশীথ নিজেই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তার অভিযোগ নিয়ে। মঙ্গলবার পূর্বাভাস মতোই সারা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি বাড়ার ইঙ্গিত দেন আবহাওয়া দপ্তর। তবে এক্ষুনি কলকাতায় দুর্যোগের কোনো সতর্ক বার্তা নেই। মঙ্গলবারের পূর্বাভাস অনুসারে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুর দুয়ারের এক বা দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায়, জলপাইগুড়ি জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া দক্ষিণ দিনাজপুর, কালিম্পংয়ের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আপাতত ভারী বৃষ্টি থেকে রেহাই নেই। উত্তরবঙ্গে এমন বৃষ্টি চলবে। দার্জিলিং এবং কালিম্পংয়ে সোমবার এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সতর্কতা নেই। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায়। আগামীকালের জন্য বিভিন্ন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। প্রবল বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায়। আগামী 4 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার কমলা সতর্কতায় জারি থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে জুন অবধি ভয়াবহ গরমে পুড়েছে ভারতের বেশিরভাগ অঞ্চল। ইতিমধ্যেই 11% বৃষ্টির ঘাটতি তৈরি হয়ে গিয়েছে গত মাসে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জুনে 11% কম বৃষ্টি হয়েছে। একমাত্র দক্ষিণ ভারত ছাড়া সর্বত্র জুনের গড় বৃষ্টিপাত কম হয়েছে। বর্ষার দ্বিতীয় অর্ধে অতি সক্রিয় হবে লা নিনা। তার ফলে বাড়বে বৃষ্টি। কৃষি ও সেচের জন্য সারা বছরে যতটা বৃষ্টি প্রয়োজন সেই চাহিদাটা মূলত মেটায় বর্ষাকালে। এবারও তার ঘাটতি থাকবে না। সংবাদ এখনকার মতো শেষ হলো।